দর্শক, আপনাদের সামনে হাজির হয়েছি বিশ্ব তামাকমুক্ত দিবস 2026 উপলক্ষে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আরটিভির বিশেষ আয়োজন সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। আজকের বিষয় ধূমপানজনিত স্বাস্থ্য সচেতনতা ও বিশ্ব তামাকমুক্ত দিবস 2026 নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, ধূমপান বিরোধী সংগঠন আধুনিকের সভাপতি অধ্যাপক ডাক্তার হাসিনা বানু এবং আমাদের দেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক ও বাংলার শিশু ট্রাস্টের সম্মানিত সভাপতি সোনিয়া হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে ডাকার জন্য। নিশ্চয়ই আজ আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকব এই যে বিশ্ব তামাকমুক্ত দিবস 2026 উপলক্ষে। একেবারে অনুষ্ঠানের শুরুতেই অধ্যাপক ডাক্তার হাসিনা বানু, আপনার কাছ থেকে একটু জেনে নিব বাংলাদেশের প্রথম যে ধূমপান বিরোধী আন্দোলন, সেটির সূচনা আসলে কিভাবে হয়েছিল? আগে তো আপনারা দেখেছেন যে সিগারেট ছিল না সে সময়, তামাক পাতা দিয়ে বিড়ি খেত। তারপর যখন সিগারেট বানানো শুরু করলো এবং ইউনিভার্সিটি মেডিকেল কলেজের বিভিন্ন স্টুডেন্টদের মধ্যে বিনা পয়সায় ওরা সিগারেট দিত অভ্যাস করাবার জন্য, ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তার মোহাম্মদ নিয়ামত আলী ও ইংলিশের এমএ পড়তো, ফাইনাল ইয়ারে আইপিজিএমআরে পড়তো। তখন আইপিজিএমআরে মেডিকেল কলেজ ছিল তখন, পরে ওটা উঠিয়ে দিয়েছে। ফাইনাল ইয়ারের ছাত্র, এখন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর হারুনুর রশিদ, তখন সে ফিফথ ইয়ারের ছাত্র। এবং ফার্মাকোলজির আইপিজিএম, তৎকালীন আইপিজিএম মানে হচ্ছে এখন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। এবং তখন সেখানকার আরেকজন ভদ্রলোক ছিলেন, সম্ভবত ওনার নাম শাহরিয়ার। ওনারা তিনজন একত্রিত হয়ে ডিসিশন নিলেন যে এইটার ব্যাপারে কিছু করতে হবে। এরপরে তারা একসঙ্গে বসে একটা কমিটি ফর্ম করলো। সেখানে নিয়ামত সভাপতি হয়, হারুনুর রশিদ ভাইস সভাপতি হয়, ভাইস প্রেসিডেন্ট হয় আর কি। এরপরে তারা করলো কি, এইটাকে কিভাবে অগ্রসর করা যায়। তখন তৎকালীন আইপিজিএম এর ডাইরেক্টর ছিলেন প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডাক্তার নুরুল ইসলাম স্যার। তখন স্যারের সঙ্গে তারা দেখা করে। স্যার তো খুব খুশি হয়ে যান, এরকম কাজে উনি এত উৎসাহ দিতেন। আমরা তো ওনার হাতে গড়া মানুষ, এবং আমরা ওনার কাছ থেকে অনেক কাজ শিখেছি আর কি, শুধু পড়াশোনা না, অনেক কিছু। তখন ওরা স্যারের কাছে যায়, স্যার খুব আনন্দিত হন এবং তখনই ওনাদেরকে একটা নাম দিয়ে দেয়, সার্ক নামে। তারপরে এটা 1986 সালের কথা। এরপরে 1987 সালে অধ্যাপক নুরুল ইসলাম স্যার আধুনিক নাম দিয়ে একটা প্রতিষ্ঠান শুরু করলেন। এবং যারা, আমি প্রতিষ্ঠা মেম্বার না, কিন্তু তারপরে ওনার সঙ্গে যোগ দিই এই কাজে, এবং তখন থেকেই ওনার সঙ্গে আমি যুক্ত আছি এটার সঙ্গে। এরপরে 1987 সালে আধুনিক গঠন হয়। আধুনিক মানে হচ্ছে আমরা ধূমপান নিবারণ করি। আমরা এবার একটা প্রোগ্রাম করলাম, ধয় দীর্ঘ আর ধয় রস্যুর মধ্যে কত তফাৎ। আধুনিক হচ্ছে আমরা ধূমপান নিবারণ করি, আর আধুনিক হচ্ছে যারা অতীতকে জেনে শুনে বর্তমান এবং আগামী ভবিষ্যতের সুন্দর কার্যক্রম গ্রহণ করতে পারে। এইটাই হচ্ছে আধুনিক। আর আধুনিক একটা নিবারণ করি আর একটা সমাজকে শিক্ষিত করে তুলে আমরা তখন ওদেরকে শিক্ষা দিই যে কিভাবে কি করতে হবে। এটাই হচ্ছে আধুনিকের প্রধান আমাদের উদ্দেশ্য। স্বাস্থ্য সেবা, সমাজকে ধূমপান এবং মাদক, অথবা ধূমপানের বদল আমি যদি বলি তামাক পাতা এবং সেবন এবং মাদক, যাতে ছাত্ররা অন্যান্য জনসাধারণ না নিতে পারে, সেটার এগেনস্টেই আমরা কাজ করে যাচ্ছি। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাকে। সোনিয়া হোসেন ম্যাডাম, আপনার কাছে আসছি। আপনি বাংলাদেশের একজন প্রখ্যাত শিশু সাহিত্যিক এবং শিশুদের নিয়ে নানা কার্যক্রমের সাথে আপনি যুক্ত, এবং পাশাপাশি সামাজিক নানা কার্যক্রমের সাথে আপনি যুক্ত। এত ব্যস্ততার মাঝেও আপনি শিশুদের নিয়ে চিন্তা করছেন, শিশুদের নিয়ে কাজ করছেন, শিশুদের নিয়ে একটি বইও লিখেছেন, এবং টিনেজ বয়সে যারা রয়েছে তাদেরকে কেন্দ্র করে একটি বই লিখেছেন। আমি যদি একটু সেই বইটি সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারি। এই বইটি আসলে একেবারে শুরুর দিকের ঘটনাগুলো, কিভাবে আসলে বই লেখার অনুপ্রেরণা পেলেন আপনি, এবং আমি যদি একটু দর্শকদের সেই বইটির প্রচ্ছদ এবং বিষয়গুলো একটু দেখিয়ে দিতে পারি। বইটা নিয়ে এসেছিলাম, আপনি দেখাতে পারেন। নিশ্চয়ই, মনে হয় আমাদের দর্শক যারা রয়েছেন দেখছেন, এই বইটি আসলে একেবারে কত সালে প্রকাশিত হয় এবং কিভাবে আসলে সেই অনুপ্রেরণাটি আপনি পেয়েছিলেন? এটা আমি প্রায় 13 বছর হয়ে গেছে প্রকাশ করেছিলাম।
তো এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমার মাদক আসক্ত করতে হবে, যারা যেই বাচ্চাগুলো মাদক আসক্ত হয়ে গেছে তাদেরকে আমি মাদক আসক্ত যাতে না হয় কিছু কিছু এখানে পরামর্শ আছে, গার্জিয়ানদের কাছেও কিছু কিছু পরামর্শ আছে এবং বাচ্চাদের কাছেও কিছু কিছু পরামর্শ আছে যাতে ওরা ওইভাবে চলতে পারে। ওরা যদি ওইভাবে চলে তাহলে ওরা মাদক আসক্ত হবে না। সেটা আমি চিন্তা করেছি যে আমাদের দেশে প্রায় ধরেন স্কুলের কলেজে সব বাচ্চারাই দেখা যায় প্রায় 50% শিশু মাদক আসক্ত হয়ে গেছে। তো সেখানে আমরা যদি একটু চেষ্টা করি, কি ধরনের চেষ্টা, সেটা ধরেন বাচ্চাদেরকে আমরা স্কুলে যাওয়ার সময় চেক করে দিলাম কি কি ওরা নিল, পকেটে কিছু নিয়ে গেল কিনা, তারপরে কি ধরনের বাচ্চাদের সঙ্গে তারা মিশতেছে সেটা আমরা দেখতে পারি। তারপরে ধরেন বাচ্চারা কখন খেতে যাচ্ছে, ঘুমাতে যাওয়ার সময় সে কি করে, তারপর কেমন বন্ধুদের সঙ্গে সে মেলামেশা করছে, এগুলো এই ধরনের কিছু কিছু উপদেশ এখানে আছে। এই বাচ্চারা যাতে মাদকাসক্ত না হয় সেই জন্য ওদেরকে যেমন নিজে চেঞ্জ করতে পারবে এগুলো পড়ে পড়ে, আবার তার যে গার্জিয়ান ওনারাও পারবে, এই বইটা যদি রেগুলার ভালোভাবে দেখে ওনারাও পারবেন যে বাচ্চাকে কিভাবে তাকে সাহায্য করতে পারবে, কিভাবে তারা মাদকাসক্ত না হয় সেই চেষ্টা করতে পারবে। নিশ্চয়ই। কেমন সাড়া পেয়েছিলেন বইটি প্রকাশিত হবার পর? অসম্ভব সাড়া পেয়েছিলাম। বাংলা একাডেমিতেও দেখেছেন, তারপর বই মেলাতে কয়েকবার এসছে, এইবার বেশি সাড়া পাচ্ছি। অধ্যাপক ডাক্তার হাসিনা বানু, আপনার কাছ থেকে আমরা জানবো যে এই যে আধুনিক এই সংগঠনটি অত্যন্ত জনপ্রিয় সংগঠন, অত্যন্ত পুরনো একটি সংগঠন, এটি হওয়া সত্ত্বেও আসলে এত বছর নিষ্ক্রিয় ছিল, এর পেছনে আসলে কি কারণ রয়েছে? আধুনিক আসলেই খুব জনপ্রিয় একটা অর্গানাইজেশন ছিল, যা আমরা বিভিন্নভাবে কাজ করতাম এটা নিয়ে, এবং দেশে বিদেশে আমি নিজেও 5 বার WHO ইনভিটেশনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি ইন্টারন্যাশনাল টোব্যাকো অর হেলথে বিদেশে যেয়ে। এবং এটা নিয়ে আমি প্রফেসর নুরুল ইসলাম স্যারের সঙ্গে এবং অন্যান্য ছাত্রদের সঙ্গে, ডাক্তারদের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এবং যতদিন প্রফেসর নুরুল ইসলাম স্যার বেঁচে ছিলেন এটা খুব সুন্দরভাবে চলছিল। কিন্তু উনি মারা যাওয়ার পরে একটু জিনিসটা ঝিমিয়ে যায়। তখন সভাপতি হচ্ছে আধুনিকের আমানুল্লাহ খান, নাম জানেন বোধহয়, জার্নালিস্ট এবং একজন ব্যবসায়ী, খুব স্বনামধন্য। পরে উনি গেলেন, তারপরে তো এরপরে চালালেন কিছুদিন, এরপরে তো দেশে করোনা আসলো, তারপরে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হলো, যার জন্য মানে আমরা পিছিয়ে গেলাম কিছুটা, শুধু র্যালি ট্যালি এগুলি নিয়ে আমরা ব্যস্ত থাকতাম। কিন্তু এখন, এবং আমিও নিজেও কিছুদিন বেশ অসুস্থ ছিলাম, তা এখন আবার এটা নতুন করে আমরা হাল ধরছি এবং আমরা আশা করছি আলহামদুলিল্লাহ যে আমরা আগামীতে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাব। এবং এইবার আমরা বিভিন্ন জনের কাছ থেকে সাড়া পাচ্ছি দেশে বিদেশে, যেরকম এখানে সোনিয়া ম্যাডাম আছেন, উনি আধুনিকের সঙ্গে সংযুক্ত হয়েছেন, যে এইটার ব্যাপারে উনি কাজ করবেন, ওনার শিশুদের উপরে মাদকদ্রব্য বিরুদ্ধে কথা বলবেন, কাজ করবেন। এবং আমরা এভাবেই এখন আবার এটাকে আগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের একজন স্বনামধন্য কার্ডিওলজিস্ট হয়েও কেন আসলে এই আধুনিক সংগঠনের সাথে যুক্ত হয়েছেন? কার্ডিওলজিস্ট চিকিৎসক, কার্ডিওলজিস্ট মানুষ মানুষের পাশে। বিভিন্ন সময় আমাদের যে রুগী আসতো তার মধ্যে আমরা দেখতাম যে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক কিংবা বিভিন্ন রকমের রোগে মানুষ মারা যাচ্ছে। তা আমরা কার্ডিওলজিস্ট হিসাবে একটা সার্ভে করেছিলাম, সেখানে দেখলাম যে যারা হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয় তাদের মধ্যে 40% হচ্ছে সিগারেট খায়, সিগারেট ধূমপান করে। এবং আমরা যদি যারা তামাক পাতা, জর্দা এগুলি খায় অথবা গুল ব্যবহার করে তাদেরকে যদি ধরি, এই সংখ্যা চলে আসবে 60%-এ। অতএব শতকরা 60% লোক তামাকজনিত কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সেই জন্যই আমি মনে করলাম যে এটা আমার সামাজিক দায়িত্ব এদেরকে সচেতন করা, যাতে তারা ধূমপান না করে এবং ধূমপান করলে কি ক্ষতি হতে পারে সেগুলি নিয়ে কথা বলা। এগুলি নিয়ে আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুল, কলেজ, গ্রাম, তারপরে বিভিন্ন বাজার, মার্কেটে আমি এগুলি নিয়ে কথা বলেছি। শুধু এটা আমি মনে করেছি যে এটা আমার সামাজিক সচেতনতাকেও আমার একটা দায়িত্ব নিয়ে গ্রহণ করতে হবে, যাতে তারা সুস্থ থাকতে পারে, তামাক মুক্ত জীবন
গ্রহণ করে। সোনিয়া হোসেন ম্যাডাম, আপনার কাছ থেকে আমরা জানবো যে এই যে শুনছিলাম আপনার বইটি নিয়ে টিনেজদের বলছি, সেটির আসলে একেবারে শুরুর দিকের ঘটনাগুলো শুনেছি। একটু যদি আপনার কাছ থেকে জানতে পারি যে অনেক বিষয় রয়েছে, সেগুলোকে আসলে বাদ দিয়ে কিশোর কিশোরীদের জন্য এই যে আপনার ভাবনা, সেটির অনুপ্রেরণা আসলে কি ছিল? আমি যখনই বাইরে যেতাম দেখতাম এখানে ওখানে ওই কিশোর কিশোরীরা একটু কি যেন গল্পর ছলে একটু গ্রুপ গ্রুপ হয়ে যাচ্ছে। দু এক সময় দেখা যাচ্ছে একে ওকে একজন আরেকজন বন্ধুকে কিছু মনে খাওয়াচ্ছে, কিন্তু সেটা লুকিয়ে লুকিয়ে। তারপরে এগুলি দেখতে দেখতে আমি আস্তে আস্তে শুনতাম যে এই দেশে মাদক ইয়েটা বেশি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বাচ্চাদের উপরে বেশি এফেক্ট হচ্ছে। তখন আমি ভাবলাম যে এই শিশু কিশোরদের, কিশোর এবং কিশোরীদের যদি আমরা বাঁচাতে না পারি, এগুলোর থেকে যদি আমরা না নিয়ে আসতে পারি, তাহলে তো দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। নিশ্চয়ই। তা সেটার উপরেই চিন্তা করে আমি এই জন্য এটা লিখেছি, এটার জন্য নামটাও এটা দিয়েছি, টিনেজদের বলছি। এই বইটি একটু যদি আপনি, যেমনটি বলছিলেন যে এটি শুধু আসলে টিনেজদের জন্য না, যারা অভিভাবক রয়েছেন অভিভাবক। তাদের জন্য প্রযোজ্য, তাদের আসলে সেখান থেকে বা এই বইটি থেকে আসলে জানার কি রয়েছে? এখানে আমি যেটা উল্লেখ করতে চাই সেটা হলো যে এই গার্জিয়ানরা, বাবা মা অনেক সময় বুঝতে পারেন না বাচ্চারা কার সঙ্গে মিশছেন, নিশ্চয়ই। বাচ্চারা কোথায় যাচ্ছে, কয়টার সময় ঘরে আসতেছে, এগুলো কোনো কিছু ওনারা বুঝতে পারছেন না, খেয়াল করছেন না। কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু ওই ফ্রেন্ডদের থেকেই বেশি আসে। দেখা যায় ফ্রেন্ড সার্কেল কেউ হয়তো মজা করে একজন আরেকজনকে বললো যে এটা একটু খাও, দেখো, তারপর সে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। তো ওই জিনিসটার জন্য খেয়াল করতে হবে বাবা মাকে, যে সে কখন যাচ্ছে বাইরে, কার সঙ্গে মিশছে, সে কটার সময় ঘুমাচ্ছে, বা কি কি খাচ্ছে, তার বালিশের নিচে কিছু আছে কিনা, নিশ্চয়ই। হ্যাঁ, তার তোষকের তলায় কিছু আছে কিনা, সে সুটকেসে কি কি রেখেছে, সে টিফিনের সাথে কিছু নিচ্ছে কিনা, আলাদা কোনো ট্যাবলেট, সেগুলোই বাচ্চা বড়দের খেয়াল করতে হবে। এভাবে আমরা কিছুটা সাহায্য করতে পারি বাচ্চাদের। নিশ্চয়ই। এই যে টিনেজদের বলছি বইটি, কোন বয়সীদের জন্য আসলে এই বইটির যে পুরনো সব লেখাগুলো রয়েছে, কাদেরকে, কোন বয়সীদেরকে এটা কেন্দ্র ধরেন করে? আপনি 13 থেকে নিয়ে শুরু করে 19 পর্যন্ত এই ধরনের বাচ্চারাই বেশি এফেক্টেড হয়ে যাচ্ছে। আর এখানে এই জন্য এটা যেহেতু নাম আছে টিনেজদের বলছি, তো টিনেজরা দেখি খুব আগ্রহ এটা পড়তে। নিশ্চয়ই। হ্যাঁ, খুব ওরা এটা পড়ে পড়ে খুব মজা পাচ্ছে। অনেকে আমার কাছে ফোন করে যে খুব ভালো লাগছে। আমাদের দেশে বর্তমানে ভরে গেছে, নিশ্চয়ই। মাদক আসক্ত হয়ে ভরে গেছে। তো ওখান থেকে ফিরে আসতে গেলে আমাদের সবার সচেতন হতে হবে। শুধু আমরা কয়েকজন একটু একটু গ্রুপ করে করে আমরা বিভিন্ন জায়গায় সেমিনার করলাম, বললাম, সেটা না, প্র্যাকটিক্যালি আমাদেরকে কাজ করতে হবে। এই যে বলছিলেন যে ধূমপানজনিত স্বাস্থ্য জটিলতা কিংবা তামাকজনিত স্বাস্থ্য জটিলতা, সেগুলো নিয়ে আমরা জানবো এবং সচেতনতার বিষয়গুলো নিয়েও জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত বিশ্ব তামাকমুক্ত দিবস 2026 উপলক্ষে আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আলোচনা হচ্ছে ধূমপানজনিত স্বাস্থ্য সচেতনতা ও বিশ্ব তামাকমুক্ত দিবস 2026 নিয়ে। অতিথিদের সাথে আলোচনার বাকি অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে। সঙ্গে থাকবেন আশা করছি। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব তামাকমুক্ত দিবস 2026 উপলক্ষে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আরটিভির বিশেষ আয়োজন সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। সঙ্গে আছেন আমাদের দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, ধূমপান বিরোধী সংগঠন আধুনিকের সভাপতি অধ্যাপক ডাক্তার হাসিনা বানু এবং আমাদের দেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক সোনিয়া হোসেন। ফিরছি আলোচনায়। অধ্যাপক ডাক্তার হাসিনা বানু ম্যাডাম, আপনার কাছ থেকে আমরা জানবো যে এই যে ধূমপানজনিত নানা ধরনের জটিলতা হচ্ছে, চোখসহ শরীরের নানা অঙ্গের উপর এর আসলে কি কি ক্ষতিকর দিক রয়েছে বা কি কি ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি? ধূমপান সরাসরি শরীরকে ক্ষতিগ্রস্ত করে, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত এমন কোনো জায়গা নাই শরীরের, আপনি মাংসপেশি বলেন, রক্তনালী বলেন, চোখ বলেন, মস্তিষ্ক বলেন, হার্ট বলেন, লাংস বলেন, ফুসফুসের নালী বলেন, অথবা খাদ্যনালী বলেন, পেটের বলেন, কিডনি অথবা প্যানক্রিয়াস, কিংবা আমরা যদি প্রজনন দিকে যাই, যেরকম মানে একটা মা যদি ধূমপায়ী হয় সেই সন্তানের কি ক্ষতি হয়,
সেগুলি নিয়েই আমরা চিন্তা করছি। অতএব আমরা ধূমপান একটা, এবং এখানে নিকোটিন ছাড়াও আরও 70 রকমের কি তার চেয়েও বেশি আপনার বিষাক্ত পদার্থ আছে, যেগুলি সরাসরি একজন ধূমপায়ীকে অথবা যারা তামাক ব্যবহার করে মুখে খায় তাদেরকে আঘাত করে। সোনিয়া হোসেন ম্যাডাম, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে আমরা শুনেছি জেনেছি আপনি নানা ধরনের সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত। বাংলা শিশু নামে আপনার একটি সংগঠনও রয়েছে, জি, জি। সেটি বিষয়ে যদি একটু জানতে চাই। বাংলা শিশু আমি সংগঠন করেছি একটা, সেখানে আমাদের প্রায় 10 বছর হয়ে গেছে। সেখানে আমাদের উদ্দেশ্য হলো যে বাংলাদেশের শিশুদেরকে আমরা সব ধরনের সহযোগিতা করব। যে যে ধরনের কাজে যে যে ব্যাপারে ট্যালেন্ট আছে আমরা খুঁজে বের করব। এখানে হতে পারে নাচ গানের মধ্যেও থাকবে, ফুটবল খেলার মধ্যেও থাকবে। তারপরে ধরেন ওদের লেখাপড়ার জন্য আমরা ভালো একটা স্কুলের ব্যবস্থা করব। নিশ্চয়ই। তারপরে মাদক আসক্ত যারা হয়ে গেছে এদেরকে আমি অটিজম নিয়েও লিখছি ইনশাল্লাহ। তো অটিজম বাচ্চাদেরকেও আমরা খুব সুন্দরভাবে ওদেরকে যাতে থেরাপিটা দিতে পারে। আমাদের দেশে তো থেরাপি দেওয়ার খুব একটা ব্যবস্থা নেই এই কারণে বিদেশে অনেক যত্ন করা হয়, কিন্তু সেই হিসাবে আমাদের কিন্তু এখানে কোনো ওরকম হয় না, অটিজম ব্যাপার বিশেষ করে। তো ওইটার জন্যে আমি আর কি ভবিষ্যতে চেষ্টা করব যে অটিজম শিশুরা যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, আরও উন্নতি করতে পারে। অধ্যাপক ডক্টর হাসিনা বানু, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে এই যে ধূমপান, এই যে তামাক, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, এ বিষয়ে আসলে জটিলতা সম্পর্কে আপনার কোনো গবেষণা রয়েছে কিনা? হ্যাঁ, আমার অনেক গবেষণা আছে, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের গবেষণায় যে দেখা গেছে যাদের হার্ট অ্যাটাক হয় তাদের মধ্যে 40%ই ধূমপায়ী, এবং যারা তামাক ব্যবহার করে তাদেরকে নিয়ে যদি আমরা এই হার্টের ব্যাপারে আলোচনা করি, হার্ট অ্যাটাক অথবা হার্টের রোগ হিসাবে, তাহলে 60%-এ চলে যায়। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি বিভিন্ন জায়গায় সার্ভে করেছি। আমি যখন মিটফোর্ড হাসপাতালে গেলাম 2001 সালে, তখন প্রফেসর হিসাবে, তখন আমার ছাত্ররা যারা ছিল মিটফোর্ড হাসপাতালে, ওদের মধ্যে একটা আধুনিকের ব্রাঞ্চ করলাম। বললাম তোমরা আধুনিকের উপরে কাজ করো। ওরা সেই সময় 5000 লোকের উপরে একটা সার্ভে করলো, একটা দুইটা না। এবং তারা কাদের উপরে করলো? রিক্সাওয়ালা, ঠেলা গাড়ি চালক, যারা দোকানদার অথবা হোটেলে কাজ করছে, তাদেরকে দিয়ে, মানে নিম্নবিত্ত যারা, তাদেরকে সহ মেডিকেল কলেজের ছাত্র, শিক্ষক এবং সাধারণ জনগণ, তাদেরকে দিয়ে সার্ভে করে দেখা গেল প্রায় 85-86% সবাই ধূমপায়ী, এবং এদের মধ্যে প্রায় 70% থেকে 75% নিম্নবিত্ত। আর তারপরে আসছে হচ্ছে, আপনি নিজে একজন ডাক্তার, আমিও ডাক্তার, এটা আমাদের জন্য খুব লজ্জাজনক যে তারপরে যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে ডাক্তার এবং ছাত্র, মেডিকেল কলেজের ছাত্ররা ধূমপায়ী ছিল। তারপরে যেটা আসছে সেটা সাধারণ জনগণ, এবং মেডিকেল কলেজের এদের মধ্যে প্রায় 10% ছিল যারা শিক্ষক এবং ছাত্ররা ধূমপায়ী। এটার থেকেই আমার একটা সার্ভে, এবং বিদেশে, দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে পড়ি এবং এই যে ধূমপান করছে, ধূমপানের তো আবার তামাকের তো অন্যভাবেও গ্রহণ করছে, তাই না? যদি কেউ মুখে তামাক গ্রহণ করে, জর্দা খায় অথবা গুড় ব্যবহার করে অথবা সাদা পাতা খায়, তাদের মধ্যে মুখের ক্যান্সার সবচেয়ে বেশি হয়। প্রায় নিয়ারলি যারা খায় তাদের সবারই মুখের ক্যান্সার হয়। মুখের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, এগুলি হয়, এবং তারা সবাই ওই জর্দার জন্যই এটা হচ্ছে। এবং এছাড়া অন্যান্য ধূমপানের যে ক্ষতিগুলি, সেগুলি এদের মধ্যেও হচ্ছে। অতএব এই সমীক্ষাগুলি এবং দেশ বিদেশের বিভিন্ন সমীক্ষাগুলি দেখে আমি মানে আলোচনা করেছি। এবং ধূমপান আর একটা জিনিস যেটা করে সেটা হচ্ছে ক্যান্সারের অন্যতম ওয়ান অফ দ্য রিজন কারণ। সোনিয়া হোসেন ম্যাডাম, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে শিশু কিশোরদের উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির জন্য আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা রয়েছে কিনা? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি বুঝি যে ওদের জন্য ভালো একটা স্কুল দরকার। স্কুলে যেই বাচ্চারা ক্লাস 1 থেকে নিয়ে একবার 10 পর্যন্ত থাকবে, ওখানে সুন্দরভাবে ওরা লেখাপড়া করবে, ওদেরকে ওইভাবে যত্ন করা হবে, সুন্দর ভালো যেটা খাবার সেটা খাওয়াতে হবে, ওরা যাতে সুন্দরভাবে লেখাপড়াটা করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। আর এর ফাঁকে ফাঁকে আমরা ওদের সাংস্কৃতিক দিকটা আমরা তুলে ধরবো। সাংস্কৃতিক যদি একটা আমরা রাখতে পারি, সেটা আলাদা, ওদের মনটা তখন খারাপ থাকবে না। অনেক বিভিন্ন কারণে ওরা
মাদক আসক্ত হয়ে যায়, সেই জিনিসটা ওরা মনে হয় ওটা ঠিক হয়ে যাবে। আর আমি আরেকটা জিনিস চিন্তা করি, আমাদের দেশে কন্ট্রোল করতে পারছে না বাচ্চাদের, বিশেষ করে টিনেজদের কন্ট্রোল করতে পারছে না যে কি করব। তখন আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের যদি এরকম একটা জিনিস করা যেত যে জায়গায় জায়গায় একটা অভিযোগ বক্স, সেই অভিযোগ বক্সে পাড়া প্রতিবেশীরা ছেলেটা সম্পর্কে লিখে দিয়ে দিবে, ঠিকানা ধরে দিয়ে দিবে। আর আর অনেক সময় দেখা যায় বাবা মা ওরাও বলতে সংকোচ করে, ওরাও বলবে, লিখে দিবে যে এখানে এই প্রবলেম আছে, আমার বাচ্চা এরকম, হয়তো অনেক সময় নিয়ে যেতে পারে না। ওইটা ধরে ধরে যদি আমাদের সরকার ওই যে চিঠি লেটারগুলি পড়বে যে জায়গায় জায়গায়, ওই লেটারগুলি বের করে করে তারপরে বাসায় যে ওই বাচ্চাদেরকে বের করে নেবে। নিশ্চয়ই, আমার মনে হয় এটি একটি বড় প্রশংসনীয় উদ্যোগ হতে পারে। এখানে আমি একটা কথা ইন্টারাপ্ট করি যে এইসব ওই আনন্দ দিবসে যদি আমরা বাচ্চাদের খেলাধুলা আর স্পোর্টসের ব্যবস্থা করি, তাহলে ওদেরকে এবং বই পড়া, বই পড়ে এসে গল্প বলা, এগুলি যদি আমরা শুরু করি, তাহলে কিন্তু ওদের পড়াশোনার দিকে মন যাবে। ওরা তখন এই মাদকদ্রব্য অথবা ধূমপান থেকে দূরে আসবে, ওরা বুঝতে শিখবে যে ওরা কি করছে। নিশ্চয়ই এই ব্যতিক্রমী উদ্যোগগুলো নিশ্চয়ই বাংলাদেশ সরকার বিবেচনা করবে। আমার মনে হয় সেটি বাংলাদেশের জন্য একটি সুফল, যেটি আমরা চাই শিশু কিশোর যারা রয়েছেন মাদকে আসক্ত না হোক, সেই বিষয়টি আসলে সুনিশ্চিত হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও আমাদেরকে এখানে আসার জন্য। আরটিভিকে ধন্যবাদ। দর্শক, ধূমপান মুক্ত সুস্থ সমাজ গড়তে সচেতনতার কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই তামাককে না বলি এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করি। আসলে আমাদের পরামর্শগুলো যখন আপনারা বুঝবার বা মানবার চেষ্টা করবেন, তখনই আমাদের আলোচনার সার্থকতা আসবে। সবার জন্য সুস্থ, সতেজ দৃষ্টিশক্তি আর আলোকিত জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।